হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন রয়েছে যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের আলোচনার প্রথম প্রশ্ন। তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত? তিলপাড়া ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত? অপশন বলছে দামোদর, নাকি কংসাবতী, নাকি শিলাবতী, নাকি ময়ূরাক্ষী। কি হবে? ময়ূরাক্ষী নদীর তীরে কিন্তু তিলপাড়া ব্যারেজ অবস্থিত। আচ্ছা, এই তিলপাড়া ব্যারেজটা কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলায় অবস্থিত। এই ময়ূরাক্ষী নদীটি কিন্তু ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুগলি বা ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীটি ঝাড়খণ্ডে একটি ড্যাম তৈরি করেছে আর পশ্চিমবঙ্গে এই তিলপাড়া ব্যারেজটা তৈরি করেছে। তাহলে ঝাড়খণ্ডে কোন ড্যাম তৈরি করেছে? ম্যাসাঞ্জর ড্যাম তৈরি করেছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ম্যাসাঞ্জর ড্যামটা কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ডে। আর যদি বলা হয় কোন নদীতে অবস্থিত, না ময়ূরাক্ষী নদীতে। হলো। আচ্ছা, অপশন এ বলছে দামোদর। দামোদর নদীর ওপর কি রয়েছে? পাঞ্চেত ড্যাম। কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তাহলে দামোদর নদীর ওপর রয়েছে পাঞ্চেত ড্যাম, যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আচ্ছা, কংসাবতী। কংসাবতী নদীর তীরে কি আছে? মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর ড্যাম আছে কংসাবতী নদীর তীরে। আচ্ছা, শিলাবতী। এই শিলাবতী থেকে মাথায় রাখবো, শিলাবতী আর দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ কি? রূপনারায়ণ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ। আচ্ছা, যদি বলা হয় এটা আমরা বললাম তিলপাড়া, তিলপাড়া ব্যারেজ। যদি বলা হয় তিলাইয়া ড্যাম কোন নদীতে আছে? বোরাকর। দামোদরের বৃহত্তম উপনদী হচ্ছে কি? তোর বোরাকর। এই বোরাকর নদীর ওপর রয়েছে তিলাইয়া ড্যাম এবং মাইথন ড্যাম। সবগুলো একবার বলে দিচ্ছি। দামোদরের ওপর রয়েছে পাঞ্চেত, কংসাবতীর ওপর রয়েছে মুকুটমণিপুর। আচ্ছা, মুকুটমণিপুর ড্যামটা। আর শিলাবতী আর দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ হচ্ছে কি? রূপনারায়ণ। আচ্ছা, বোরাকর নদীর ওপর রয়েছে তিলাইয়া আর হচ্ছে মাইথন ড্যাম রয়েছে। আর ম্যাসাঞ্জর রয়েছে ঝাড়খণ্ডের এই ময়ূরাক্ষী নদীর ওপর। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ব্রিক্স শব্দটিতে বি দ্বারা কোন দেশকে নির্দেশ করে? এই যে ব্রিক্স শব্দটি BRICS, এই শব্দটির দ্বারা যে বি আছে, এই বি দ্বারা কোন দেশকে নির্দেশ করে? অপশন বলছে বাংলাদেশ, নাকি বেলজিয়াম, নাকি ব্রাজিল, নাকি বাহারিন। কি হবে? ব্রাজিল। ব্রাজিল হচ্ছে এই ব্রিক্সের বিটাকে নির্দেশ করে। আচ্ছা, এই ব্রিক্সটা কি? না উন্নয়নশীল দেশের অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করবার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে কি? না ব্রিক্স। এই ব্রিক্স BRICS এই পাঁচটি অক্ষর দ্বারা কিন্তু পাঁচটি দেশকে বোঝায়। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর হচ্ছে সাউথ আফ্রিকা। এই যে ব্রিক্সের BRICS প্রথম অবস্থায় কিন্তু BRIC ছিল, অর্থাৎ ব্রিক ছিল। এবং এই ব্রিক কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল? না 1901 সালে একজন অর্থনীতিবিদ জিম ও নিল অর্থনীতিবিদ সর্বপ্রথম 1901 সালে এই 1901 নয় 2001 সালে 2001 সালে সর্বপ্রথম এই ব্রিক শব্দটি ব্যবহার করলো। এবং 2006 সালে কি হচ্ছে না এই চারটে, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, এরা চারজন মিলে ব্রিক্সে যোগদান করলো। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারত কত সালে ব্রিক্সে যোগদান করেছে? 2006 সালে যোগদান করেছে। আচ্ছা, 2006 সালে যোগদান করেছে, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় সর্বপ্রথম ব্রিক্সের যে মিটিংটা হয়েছিল কততে? 2009 সালে। 2009 সালে সর্বপ্রথম ব্রিক্সের কিন্তু মিটিং হয়েছিল, কিন্তু ব্রিক্সটা গঠিত হয়েছিল কত? 2006 সালে। আচ্ছা, তাহলে এস, এই যে এস ফর সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা কত সালে আসছে? না 2010 সালে। তাহলে 2010 সালে না ব্রিক্সের সদস্য দেশ হলো কিন্তু 5টা। এখন বর্তমানে 2025-এ কতগুলো ব্রিক্সের সদস্য দেশ আছে? 10টা দেশ রয়েছে। তার মধ্যে সর্বশেষ দেশ কোনটা আছে?
ইন্দোনেশিয়া। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে একটা দেশের নাম দিয়ে দিল, দিয়ে বললো এই দেশটি কি ব্রিক্সের সদস্য, তাহলে কিভাবে আমাদেরকে ব্রিক্সের 10টা নাম আমরা মনে রাখবো? না, প্রথমে বি দিয়ে মাথায় রাখবো ব্রাজিল, সি কিছু নেই, ডি কিছু নেই, আচ্ছা সি দিয়ে আছে চাইনা, ব্রাজিল চাইনা, ডি এ কিছু নেই, এ বি সি ডি, ই ই ফর দুটো আছে, কি কি, একটা হচ্ছে ইথিওপিয়া আছে আর একটা ইজিপ্ট আছে। ই এর পর একবারে আয়ে চলে যাব, আয়ে 3টে আছে, কি কি, ইন্ডিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, ইরান আছে। আচ্ছা তারপরে চলে যাব একবারে এসে চলে যাব, এসে আছে সাউথ আফ্রিকা, আর তারপরে আছে আর এ আছে কি রাশিয়া, আর হচ্ছে ইউএ আছে কি ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস। হলো। আচ্ছা এই 2025-এ এই যে ব্রিক্সের সম্মেলনটা বা সামিটটা কোন দেশ হোস্ট করেছে? ব্রাজিল। এই 2025-এর ব্রিক্স সম্মেলনটা কিন্তু 17তম। আচ্ছা 18তমটা অর্থাৎ 2026 সালে কে হোস্ট করবে? ভারত। তাই কিন্তু আপকামিং সমস্ত এক্সামের জন্য ব্রিক্স থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, যেহেতু 2026-এ 18তম ব্রিক্স হোস্ট কান্ট্রি হচ্ছে ভারত। আচ্ছা যদি পরীক্ষায় প্রশ্ন আসে এখনো পর্যন্ত ভারত কতবার ব্রিক্স এই সম্মেলনটাকে হোস্ট করেছে? 3বার। কত? 2012 সালে একবার, 2015 সালে একবার, আর 2021 সালে একবার। 2012 একবার, 2016 একবার, 2021 সালে। আচ্ছা ব্রিক্সের কিন্তু কোনো হেডকোয়ার্টার নেই। হলো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কত তারিখে? জাতীয় বিজ্ঞান দিবস কত তারিখে পালন করা হয়? অপশন বলছে 21শে ফেব্রুয়ারি, নাকি 28শে ফেব্রুয়ারি, নাকি 22শে মার্চ, নাকি 22শে এপ্রিল। কি হবে? 28শে ফেব্রুয়ারি, কারণ ওই দিনটিতেই ভারতের পদার্থবিদ কে সিভি রমন না রমন এফেক্ট আবিষ্কার করেছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় প্রতি বছর 28শে ফেব্রুয়ারি। আচ্ছা এই সিভি রমন 1930 সালে কিন্তু এই রমন এফেক্টের জন্যই কি তোর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছে, এবং কি 1954 সালে যে 3জনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু এই সিভি রমন ছিল একজন প্রাপক। ঠিক আছে। আচ্ছা আচ্ছা 21শে ফেব্রুয়ারি কি হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাদার্স ডে নয়, মাদার্স ডে হচ্ছে প্রতি বছর সম্ভবত 2nd মে, প্রতি বছর 2nd মে হচ্ছে মাতৃ দিবস পালন করা হয়। আচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে কি না 21শে ফেব্রুয়ারি। আচ্ছা 22শে মার্চ কি না 22শে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে বা বিশ্ব জল দিবস হচ্ছে 22শে মার্চ। আর আছে 22শে এপ্রিল কি বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে। হলো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? অপশন বলছে হলদিয়া, নাকি মথুরা, নাকি জামনগর, নাকি মুম্বাই। কি হবে? জামনগর হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। আচ্ছা এই জামনগরটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। আচ্ছা এই জামনগরের যে তোর তৈল শোধনাগারটা রয়েছে কোনো একটা সংস্থা দ্বারা তো পরিচালিত হবে। কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়? রিলায়েন্স ইন্ডাস্ট্রি বা রিলায়েন্স গোষ্ঠী দ্বারা কিন্তু এই জামনগরটা তোর কন্ট্রোল করা হয়ে থাকে, জামনগরে যে তৈল শোধনাগারটা রয়েছে। আচ্ছা ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর। যদি বলা হয় ভারতের প্রথম বা প্রাচীনতম তৈল শোধনাগার হয়ে যাবে অসমের ডিগবয়। অসমের ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার। আচ্ছা যেটি কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়? IOCL অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তাই ডিগবয় কিন্তু IOCL দ্বারা পরিচালিত হয়, আর তোর জামনগর কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি দ্বারা কিন্তু পরিচালিত হয়। হলো। আচ্ছা অপশন এ বলেছে হলদিয়া। হলদিয়া কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং এটা কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়? IOCL অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এই IOCL দ্বারাও কিন্তু এই হলদিয়াটাও পরিচালিত হয়। আচ্ছা মথুরা তৈল শোধনাগার কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। আচ্ছা মথুরাতে কি রয়েছে? ছাগল গবেষণা কেন্দ্র রয়েছে। ওই মথুরাতে কিন্তু যে তৈল শোধনাগারটা রয়েছে সেটাও কিন্তু IOCL দ্বারা পরিচালিত অর্থাৎ ইন্ডিয়ান অয়েল
তোর কর্পোরেশন লিমিটেড দ্বারাই পরিচালিত হলো। আচ্ছা, এই তৈল শোধনাগার বিষয়টা কেমন না, খনির ভেতরে বা মাটির নিচে যখন খনিজ তেলটা থাকে তখন কিন্তু আমরা যেমন বাজারে পেট্রোল পেয়ে যাই সেরকম কিন্তু এত পরিশুদ্ধ অবস্থায় থাকে না, কি না অপরিশুদ্ধ থাকে, অর্থাৎ কি তার মধ্যে নানা অবিশুদ্ধ পদার্থ কিন্তু মিশে থাকে। ঠিক যেমন জলের সাথে পাঁক বা কাদা মিশে থাকলে যেমন নেচারটা হয়, ঠিক সেরকম খনিজ তেলটাও কিন্তু সেরকম নেচারেই থাকে প্রথম অবস্থায়। আচ্ছা, এই অবস্থাটা কি বলা হয়, ক্রুড অয়েল। তাহলে ক্রুড অয়েল কি না খনির নিচে অর্থাৎ মাটির নিচে যখন এই খনিজ তেলটা থাকে তখন অবিশুদ্ধ অবস্থায় থাকে, হ্যাঁ, এবং অর্থাৎ কি অনেক কিছু নানা রকমের আবর্জনা মিশে থাকে। এই যে প্রকৃতিটা অবস্থান করছে এটা কি বলা হয়েছে, ক্রুড অয়েল। এটাকে কি না বিভিন্ন যন্ত্রের সাহায্যে কি সেটাকে আস্তে 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 একটু মান উন্নয়ন করতে 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 পরিশুদ্ধ করে। আচ্ছা, প্রথম অবস্থায় কি এই যে ধর এই ক্রুড অয়েলটা রয়েছে, ক্রুড অয়েলটা থেকে প্রথমে পরিশোধন করে একটা দ্রব্য পেলো। সেই এই যে পরিশোধন করতে করতে এক একটা দ্রব্য পাবে, এগুলোই হচ্ছে কিন্তু খনিজ তেলের এক একটা উপজাত দ্রব্য। বুঝতে পারলি? তাহলে খনিজ তেলের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 4টে অপশন দিয়ে দিল এর মধ্যে কোনটি খনিজ তেলের উপজাত দ্রব্য, তাহলে কিন্তু আমাদেরকে কিছু খনিজ তেলের উপজাত দ্রব্য মাথায় রাখতে হবে। কি কি? পেট্রোল আছে, ডিজেল আছে, কেরোসিন আছে, গ্রিজ আছে, তারপরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ন্যাপথা। ন্যাপথা কিন্তু এই খনিজ তেলের উপজাত দ্রব্য হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মৃণালিনী সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত? মৃণালিনী সারাভাই কোন শাস্ত্রীয় বা ক্লাসিক্যাল ড্যান্সের জন্য ফেমাস? অপশন বলছে ওডিসি, নাকি মণিপুরি, নাকি কথাকলি, নাকি ভারতনাট্যম। কি হবে? ভারতনাট্যমের জন্য কিন্তু মৃণালিনী সারাভাই একবারে বিখ্যাত। আচ্ছা, আর কে কে যুক্ত রয়েছে ভারতনাট্যমের সাথে না, রুক্মিণী দেবী, আর কি টি বালা সরস্বতী, যামিনী কৃষ্ণমূর্তি, শরৎ মোহন সিং, সুধা চন্দন, এরা কিন্তু কি ভারতনাট্যমের সাথে কিন্তু যুক্ত। কি কি? মৃণালিনী সারাভাই, রুক্মিণী দেবী, টি বালা সরস্বতী, যামিনী কৃষ্ণমূর্তি, শরৎ মোহন সিং আর সুধা চন্দন, এরা হচ্ছে ভারতনাট্যমের সাথে যুক্ত। আচ্ছা, ভারতনাট্যমটা কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স? তামিলনাড়ুর হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। আচ্ছা, অপশন এ বলছে ওডিসি। ওডিসি হচ্ছে উড়িষ্যাতে রয়েছে। কে কে যুক্ত হয়েছে না, কালীচরণ, কেলুচরণ মহাপাত্র, সংযুক্তা পানিগ্রাহী, প্রিয়ঙ্বদা মহান্তি, সোনাল মানসিং, ডোনা গাঙ্গুলি, ইন্দ্রাণী রহমান, মিনতি দাস, মাধবী মুদগল, এগুলো কিন্তু সব হচ্ছে ওডিসি নৃত্যের সাথে জড়িত হলো। ওডিসিও কিন্তু একটা আমাদের ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য। আচ্ছা, আর কি আছে না, মণিপুরি। মণিপুরির দুজন মাথায় রাখবো, একটা হচ্ছে গুরু বিপিন সিং আর জাভেরি সিস্টার। গুরু বিপিন সিং আর জাভেরি সিস্টার কিন্তু মণিপুরি শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। আচ্ছা, মণিপুরি শাস্ত্রীয় নৃত্যটা কোন রাজ্যে দেখা যায়? মণিপুরে দেখা যাবে, তাই তো? আচ্ছা, আর একটা আছে কথাকলি। কথাকলি কোথায় দেখা যায়? কেরল। কেরলে কথাকলি ছাড়া আরেকটা দেখা যায়, সেটা কি? মোহিনীঅট্টম। তাহলে কেরলে দুটো শাস্ত্রীয় নৃত্য দেখা যায়, একটা হচ্ছে কি কথাকলি আর একটা মোহিনীঅট্টম। আচ্ছা, কথাকলির সাথে কে কে যুক্ত রয়েছে? কুঞ্জুকুরুপ কোলামান্ডালাম নায়ার, কুঞ্জকুরুপ কোলামান্ডালাম নায়ার, গোপীনাথা নায়ার, রীতা গাঙ্গুলি, কনক রেলে, এরা কিন্তু সব হচ্ছে তোর কথাকলি শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? অপশন বলছে 1975 সালে, নাকি 1980 সালে, নাকি 1995 সালে, নাকি 1997 সালে। কি হবে? 1995 সালেই কিন্তু সর্বপ্রথম মিড ডে মিল প্রকল্পটা চালু হয়েছিল। আচ্ছা, মিড ডে মিল প্রকল্প কি না, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের কি মধ্যাহ্নকালীন কি আহারের ব্যবস্থা, অর্থাৎ দুপুর বেলায় খাওয়া দাওয়া দেবে স্কুলেতে, সেটাই হচ্ছে মিড ডে মিল প্রকল্প। তাহলে কত সালে চালু হয়েছে? 1995 সালে। যদি বলা হয় সর্বপ্রথম কোন রাজ্য এই মিড ডে মিল প্রকল্পটাকে ইন্ট্রোডিউস করেছে? তামিলনাড়ু কিন্তু সর্বপ্রথম এই মিড ডে মিল প্রকল্পটাকে চালু করেছিল। আচ্ছা, এই মিড ডে মিল প্রকল্পটার কিন্তু এখন আর নাম মিড ডে মিল নেই। 2021 সালে কিন্তু তার নাম পরিবর্তন হয়েছে। কি হয়েছে? পিএম পোষণ। পিএম পোষণ অর্থাৎ কি প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ।
পিএম পোষণ অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, যেটা মিড ডে মিলের বর্তমান নাম হয়ে গেছে। কত সালে নামটা হয়েছে? না 2011 সালে। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, রামানন্দের প্রধান শিষ্য কে ছিল? রামানন্দের প্রধান শিষ্য কে ছিল? অপশন বলছে কবির, নাকি চৈতন্যদেব, নাকি রামদাস, নাকি সুরদাস। কি হবে? কবির। কবির হচ্ছে কিন্তু রামানন্দের শিষ্য ছিল। আচ্ছা, রামানন্দ কার শিষ্য ছিল? রামানুজ। তাহলে রামানুজের শিষ্য রামানন্দ, রামানন্দের শিষ্য কিন্তু কবির। আচ্ছা, কবির জাতিতে কি ছিল? একজন তাঁতি ছিল। কবির জাতিতে একজন তাঁতি ছিল। আচ্ছা, এই যে রামানন্দ কেন ফেমাস? না, যে ভক্তিবাদী আন্দোলন হয়েছিল, অ্যাকচুয়ালি কি না, ভক্তিবাদী আন্দোলনটা শুরু হয়েছিল সাউথ ইন্ডিয়ায়, দক্ষিণ ভারতে। কার দ্বারা? না আলবার্ট এবং নাইনার দ্বারা কিন্তু এই ভক্তিবাদী আন্দোলনটা দক্ষিণ ভারতে শুরু হয়েছিল, কিন্তু এই উত্তর ভারতে ভক্তিবাদী আন্দোলনটা সূত্রপাত করেছিল কিন্তু এই রামানন্দ। আচ্ছা, ভক্তিবাদী আন্দোলন কি না, এর মধ্যেই লুকিয়ে আছে, নামের মধ্যে, যে ভক্তিবাদী অর্থাৎ আমি যদি ভগবানকে উপাসনা করতে চাই বা ভগবানের সাথে আমার নিজের আত্মার যোগসূত্র স্থাপন করতে চাই, আমার কোনো প্রকার আড়ম্বরতা বা যাগযজ্ঞ কোনো কিছুর প্রয়োজন নেই। আমার মনের মধ্যে যদি ভক্তি থাকে তাহলে কিন্তু আমি ভগবানের সাথে আমার নিজের আত্মার সংযোগ স্থাপন করতে পারবো। এই নিয়েই বিষয় হচ্ছে ভক্তিবাদী আন্দোলন। তাহলে এই উত্তর ভারতে ভক্তিবাদী আন্দোলনটা কিন্তু শুরু করেছিল কে? কবির। তাহলে কবির থেকে একটা ইম্পর্টেন্ট, কবির কেন? রামানন্দ। রামানন্দ হচ্ছে কিন্তু উত্তর ভারতের এই ভক্তিবাদী আন্দোলনটা শুরু করেছিল। আচ্ছা, চৈতন্যদেব। চৈতন্যদেব কি না গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে এই চৈতন্যদেব। আচ্ছা, রামদাস। রামদাস কোথাকার লোক ছিল? মহারাষ্ট্রের লোক ছিল। রামদাস মহারাষ্ট্রের লোক ছিল, এবং তার যে উপদেশ বা তার যে মন্ত্র, হ্যাঁ, এই সমস্ত বা তার যে তোর গান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু যে জায়গাটায় সংকলিত রয়েছে বা যেখানে সংকলিত রয়েছে সেটাকে বলা হয় দশবোধ। তাহলে রামদাস কোথাকার লোক ছিল? মহারাষ্ট্রের লোক ছিল। তার যে উপদেশ বা গানগুলি সংকলিত রয়েছে কোথায়? না দশবোধে। হলো। আচ্ছা, আর কি আছে? সুরদাস। সুরদাস কি না, তার বাড়ি ছিল আগ্রা। আগ্রার অন্ধ কবি নামে পরিচিত। যদি পরীক্ষায় আসে কে আগ্রার অন্ধ কবি বা অন্ধ পক্ষী নামে পরিচিত, তখন কিন্তু হয়ে যাবে সুরদাস। এই সুরদাস কি না একজন কৃষ্ণ ভক্ত, অর্থাৎ কৃষ্ণ ঠাকুরের কি ভজন করে করে যেত, এবং তার এই ভজনগুলো যেখানে সংকলিত রয়েছে সেটা কি সুরসাগর। তাহলে সুরসাগর কি না সুরদাসের যে কৃষ্ণ ভজনগুলো যেখানে রয়েছে সেটা হচ্ছে সুরসাগর। আর হচ্ছে দশবোধ কি না মহারাষ্ট্রের যে রয়েছে রামদাস, ভক্তিবাদী আন্দোলনের নেতা রামদাস, রামদাসের যে মন্ত্র বা গান, এছাড়া তো যে উপদেশগুলো সংকলিত হয়েছে সেটা হচ্ছে দশবোধ। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, চিংড়ির রক্তরঞ্জক কি? চিংড়ির রক্তরঞ্জক কি? অপশন বলছে হিমোগ্লোবিন, নাকি হিমো এরিথ্রিন, নাকি হিমোসায়ানিন, নাকি হিমোগ্লোবিন। কি হবে? হিমোসায়ানিন। আচ্ছা, রক্তের রং নির্ধারণ হয় বিভিন্ন প্রকার রঞ্জকের জন্য। যেমন এই হিমোসায়ানিনটাই একটা তাম্র ঘটিত রঞ্জক থাকে। কি থাকে? তাম্র ঘটিত রঞ্জক। তাই এই হিমোসায়ানিনের রক্ত মানে রঞ্জকটার অ্যাকচুয়ালি কালার কেমন হয়? নীলাভ কালার। নীল কালারের কিন্তু হবে এই হিমোসায়ানিনে তাম্র ঘটিত রঞ্জক থাকে। আর হিমোগ্লোবিনে কি না লৌহ ঘটিত রঞ্জক থাকে। তাই আমাদের রক্তের রং কেমন হয়? লাল। অর্থাৎ হিমোগ্লোবিন থাকলে রক্তের রং কেমন হবে? লাল। আর হিমোসায়ানিন থাকলে রক্তের রং কেমন হবে? নীলাভ বা নীল কালারের হয়ে থাকবে। আচ্ছা, আর আছে হিমো এরিথ্রিন। হিমো এরিথ্রিন এই রঞ্জকটা যদি থাকে এর কালারটা হবে কেমন? বাদামি কালারের বা গোলাপি কালারের হবে। কাদের শরীরে দেখা যাবে না নিম্ন শ্রেণীর সামুদ্রিক যে সমস্ত অমেরুদণ্ডী প্রাণী রয়েছে তাদের কিন্তু হিমো এরিথ্রিন পাওয়া যাবে। তাহলে আমাদের শরীরে হিমোগ্লোবিন আছে, অর্থাৎ কি লৌহ গঠিত রঞ্জক, তাই তো, এবং এর জন্য কি আমাদের শরীরে যে রক্তটা তার রং হচ্ছে লাল। আচ্ছা, আর তোর চিংড়ি বা বিভিন্ন কবচী শ্রেণীর যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের রক্ত নীল হয়। কেন না তাদের মধ্যে তাম্র গঠিত একটা রঞ্জক পদার্থ রয়েছে হিমোসায়ানিন। আর হিমো এরিথ্রিন কোথায় পাওয়া যায় না নিম্ন শ্রেণীর সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীদের শরীরে পাওয়া যায়। হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ইটাই ইটাই রোগ কোন ধাতুর দূষণের ফলে সৃষ্টি হয়?
ইটাই ইটাই রোগ কোন ধাতুর দূষণের ফলে সৃষ্টি হয়? অপশন বলছে আর্সেনিক, নাকি পারদ, নাকি ক্যাডমিয়াম, নাকি ম্যাঙ্গানিজ। কি হবে? ক্যাডমিয়াম ধাতুর দূষণের ফলে কিন্তু ইটাই ইটাই বা আউচ আউচ রোগ বলা, মানে আউচ আউচ হয়ে থাকে। তাহলে ইটাই ইটাই রোগেরই আরেকটা কি নাম জানতে পারলাম? আউচ আউচ। আচ্ছা, ইটাই ইটাই রোগ বা আউচ আউচ রোগ কি রোগ হলে কি হবে না, হাড়ের যে জয়েন্ট বা অস্থিসন্ধি বা হাড়েতে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা হবে। তাহলে ইটাই ইটাই রোগটা কি না, অস্থিসন্ধির এক ধরনের রোগ বলতে পারি, গাঁটের ব্যথা হবে, সেটা হচ্ছে ইটাই ইটাই, যেটা ক্যাডমিয়াম ধাতু দূষণের ফলে হয়ে থাকে। আচ্ছা, অপশন এ আছে কি আর্সেনিক। আর্সেনিকের ফলে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ এবং আর্সিনোকোসিস। আর্সিনোকোসিস এবং হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ কিন্তু আর্সেনিক ধাতুর ফলে হয়ে থাকে। যদিও আর্সেনিক কিন্তু ধাতু নয়, আর্সেনিক কি ধাতু কল্প। ধাতু কল্প অর্থাৎ ধাতুরও ধর্ম রয়েছে আর অধাতুর রয়েছে। আর্সেনিক, তারপর হচ্ছে সিলিকন, এগুলো সব তোর জার্মেনিয়াম, এগুলো তো সব কি ধাতু বলা নয়। আচ্ছা, আর পারদ, পারদ একটা কি তরল ধাতু। তরল ধাতু, তরল অধাতু বললে ব্রোমিন। তরল ধাতু হচ্ছে কি পারদ। এই পারদ দূষণের ফলে কি হবে? মিনামাটা রোগ হয়। কি মিনামাটা? মিনামাটা রোগটা অ্যাকচুয়ালি কিসের রোগ না, নার্ভ সিস্টেমের রোগ। অর্থাৎ নার্ভ সিস্টেমটাকে বা যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্রকে বিকল করে দেবে। ঠিক আছে। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। আমি যে ভোট দিয়ে আমার রাষ্ট্রের প্রধানকে নির্বাচন করব, এই যে ক্ষমতা, এটা কিন্তু ডেমোক্রেসি বা গণতন্ত্র বলা হয়ে থাকে। এই ডেমোক্রেসি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? অপশন বলছে লাতিন ভাষা, নাকি ফরাসি ভাষা, নাকি জার্মান ভাষা, নাকি গ্রিক ভাষা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।